বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তৃতীয় মাত্রার এই বিশেষ আয়োজন সরাসরি তৃতীয় মাত্রায় স্টুডিও থেকে প্রচারিত হচ্ছে। আমরা গত দুদিন ধরে নির্ধারিত সময়ের বাইরে অনেকটা সময় এই নির্বাচনের নানা দিক এবং বাংলাদেশের রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেছি এবং নির্বাচনোত্তর পরিস্থিতি কী দাঁড়াবে, আগামী দিনে সরকার কী করবে সেগুলো নিয়ে কথা বলেছি। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হয়েছিলেন বিভিন্ন পর্যায়ে। আজকেও নির্বাচন নিয়ে কথা বলবার জন্য ইতিমধ্যেই ফলাফল আনুষ্ঠানিকভাবে পুরোটা না জানা গেলেও যেটুকু বেসরকারিভাবে এবং বিশেষ করে আঞ্চলিক নির্বাচন কমিশনের অফিসগুলো থেকে জানা গেছে, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার মিত্ররা বলা যেতে পারে ল্যান্ডস্লাইড ভিক্টরি, 2/3 বেশি আসন পেয়ে তারা বিজয়ী হয়েছেন এবং একক দল হিসেবেও বিএনপির এই বিজয় অর্থাৎ 2/3 বেশি আসন এবং তার মিত্রদের যোগ করলে সংখ্যাটা বেশি। জামায়াত ইসলামীর একটা বড় উত্থান ঘটেছে এই নির্বাচনের মধ্য দিয়ে ভোটের বিচারে এবং আসন সংখ্যার বিচারে। এত আসন তারা অতীতে কখনো পায়নি, তারা এবং তাদের মিত্ররা। একই সঙ্গে যেটা বোঝা গেছে যে ইসলামিক দলগুলোর যে ভোট বাংলাদেশের ইতিহাসে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি, সেই ভোট সবটাই আসলে এখন জামাতের অনুকূলে, জামাত ইসলামের অনুকূলে। নির্বাচনের ফলাফল তারা গভীর রাত পর্যন্ত যেই সংবাদ সম্মেলনে তাদের কথা যেটা আমরা বুঝেছি, বিশেষ করে জামাতের আমিরের মুখ থেকে, নির্বাচনের ফলাফল তারা মোটামুটিভাবে মেনে নিয়েছেন এবং অনেকেই যেরকম একটা অস্থিতিশীলতা তৈরি করবার আশঙ্কা করছেন, বিশেষ করে তাদের যে বয়ান যারা তৈরি করেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তারা যেভাবে গত কয়েকদিন ধরে কথা বলছিলেন সেখান থেকে সরে এসে আসলে জামাত এবং তার মিত্ররা এই নির্বাচনের ফলাফল নিয়ে একটা ভবিষ্যৎমুখী রাজনীতি এবং কল্যাণকামী রাজনীতি করবার অঙ্গীকার করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বিজয় মিছিল না করবার জন্য বলেছেন এবং প্রতিপক্ষের উপরে কোনো ধরনের অসদাচরণ বা অন্য অন্যায় আচরণ না করবার জন্য বলেছেন, কোনো প্রতিহিংসা রাজনীতি না করবার জন্য এবং আজকে দেশের সকল মসজিদ মন্দির গির্জা অর্থাৎ সকল উপাসনালয়ে প্রার্থনা করবার জন্য বলেছেন। তার প্রয়াত মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সবার জন্য, দেশবাসীর জন্য প্রার্থনার কথা বলেছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ যে দূতাবাস, তারা তারেক রহমান এবং তার সরকারের সঙ্গে কাজ করবার কথা বলেছেন এবং একসাথে কাজ করবার কথা বলেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে। আজকে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক, যিনি মূলত ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি নিয়ে কাজ করেন। পারভেজ করিম আব্বাসী গত দুদিন ধরেই তিনি আমাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনায় যুক্ত ছিলেন। আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন হাসান মামুন। হাসান মামুনও অর্থনীতির ছাত্র, সাংবাদিক, কলামিস্ট। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AK ওয়াহিদুজ্জামান অ্যাপোলো লেখালেখিও করেন। স্বাগত আপনাদের তিনজনকেই এবং অ্যাপোলো, আপনাকে অভিনন্দন, যেহেতু আপনার দল বিজয়ী হয়েছে এবং একটা বড় ভিক্টরি আপনাদের জন্য। আমি আলোচনাটা পারভেজের কথা আমরা শুনেছি এর আগে, পারভেজকে একটু পরে পারভেজের কাছ থেকে শুনতে চাই। হাসান মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পরে আমরা বিজয়ীর কণ্ঠস্বর না হয় একটু পরেই শুনি, বিজয়ীরা একটু অপেক্ষা করুক। এই নির্বাচনের ফলাফল এবং নির্বাচনের পরিবেশ কেমন দেখলেন আপনি? প্রথম কথা হচ্ছে যে আমরা তো ভালো নির্বাচন বলতে বুঝি 1991 সালের নির্বাচন, সেটা একটা দৃষ্টান্ত হয়েছিল। জি, সেটাও একটা মানে গণতন্ত্রী উত্তরণের নির্বাচন ছিল সামরিক শাসন থেকে। তো সেটার সঙ্গে তুলনা করলেও আমরা বলবো যে এই নির্বাচনটা আরও বেশি সহিংসতা মুক্ত। মানে পরিসংখ্যানের দিক থেকে দেখলে দেখা গেছে যে মানে একটা গুলিও ফোটেনি, একজন মানুষও হত্যাকাণ্ডের শিকার হয়নি, যদিও কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে অন্যভাবে। আচ্ছা, হাতিয়াতে একটা সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানেও কেউ মারা যায়নি। তো এর বাইরে কিন্তু সেই রকম কোনো ঘটনা নেই। আমরা তো আশঙ্কায় ছিলাম যে অবৈধ অস্ত্র উদ্ধার তেমন হয়নি,
বিপজ্জনক সন্ত্রাসী গ্রেপ্তার তেমন হয়নি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু এক ধরনের সমালোচনা করা হচ্ছিল, আমরাও করেছি, যে উনি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেননি, এর মধ্যে নির্বাচন এসে গেছে। এখানেও এক সভায় মানে আমি বলেছিলাম। তো আমাদের আশঙ্কা থেকে এগুলো বলা, এগুলো নিশ্চয়ই এমনি এমনি বলা না। কিন্তু দেখা গেল যে রাজনৈতিক দলগুলোর মানে সদিচ্ছাপূর্ণ অংশগ্রহণে আমি বলবো, এবং জনগণের মানে স্বতঃস্ফূর্ততায় সরকারেরও ভূমিকা ছিল, আর সেনাবাহিনীর একটা মানে আমি বলবো যে খুবই দায়িত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা দেখেছি সেনাপ্রধান শুরু থেকে কিন্তু নির্বাচনের ব্যাপারে খুবই দৃঢ়চেতা ছিলেন। উনি তো গণ অভ্যুত্থানের পরপরই কিছুদিনের মধ্যে রয়টার্সকে বলেছিলেন দ্রুত নির্বাচন চাইছিলেন, আরো আগেই নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলেন, 18 মাসের মধ্যে গণতন্ত্রে উত্তরণের কথা বলেছিলেন, এবং আমরা পাশে থাকবো এই কথা বলেছিলেন। সেনাবাহিনী কিন্তু পাশে ছিল। সেনাবাহিনী একটা বিশেষ আইনগত স্ট্যাটাস নিয়ে দায়িত্ব পালনে ছিল, এবং একটা বিষয় কিন্তু বলতে হবে যে 17-18 মাসের মধ্যে সেনাবাহিনী শেষ মুহূর্তে যখন আসলে সেনাবাহিনী মাঠে নেমেছে কাজ করতে, বিজনেসটাকে মিন করেছে, তখনই আসলে পরিস্থিতি মানুষের আস্থা বেড়েছে। তার আগ পর্যন্ত সেনাবাহিনী মাঠে ছিল, কিন্তু অনেক কিছু সক্রিয় ছিল না, সক্রিয় ছিল না, কারণ এটা বোঝা গেছে যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের একটা টানাপোড়েন ছিল। কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, তার নিরাপত্তা নিশ্চিদ্র করার চেষ্টা এবং সবকিছু মিলিয়ে তখন সেনাবাহিনীও একটা কনফিডেন্সটা আমার কাছে মনে হয় যে রাজনৈতিকভাবে জিল্লুর ভাই তারেক রহমানের ভূমিকা এবং প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীর ভূমিকা, প্রধানের বিশেষ করে সেনাপ্রধানের ভূমিকা, সেনাপ্রধানের ভূমিকা, তাকে নানা ধরনের উস্কানি দেওয়া হয়েছে দেশের ভেতর থেকে বাইরে থেকে, নানা রকম ট্র্যাপ, দুদিন আগেও তো নানা রকম ট্র্যাপ তৈরির চেষ্টা হয়েছে, আমরা লক্ষ্য করেছি, কিন্তু উনি কোনো ট্র্যাপে পা দেননি। উনি প্রাতিষ্ঠানিকভাবে খুবই দায়িত্বশীল একটা জায়গায় ছিলেন। আমরা প্রধান উপদেষ্টারও প্রশংসা করব। উনি কিন্তু মানে উনিও একটা ভারসাম্যপূর্ণ জায়গায় শেষ মুহূর্তে পৌঁছেছেন। তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক হয়েছিল লন্ডনে, সেখানেই নির্ধারণ হয়, এবং সেখানে একটা সমঝোতা হয়েছিল। আমরা এখানে বেগম জিয়াকেও স্মরণ করব। বেগম জিয়া কিন্তু যখন বিএনপির সঙ্গে টেনশন বাড়ছিল সরকারের এবং পাশাপাশি সেনাবাহিনীর, তখন বেগম জিয়া একটা পজিশন নিয়েছিলেন যে সরকারকে কোনোভাবে বিব্রত করা বা বিরক্ত করা উচিত হবে না, এবং নির্বাচনের দিকে চোখ রেখে অগ্রসর হতে হবে। তো সেই চেষ্টাটা বিএনপি করে গেছে, তার ফলও পেয়েছে। এবং আমি বলবো যে বাংলাদেশের মানুষ দুবার বিএনপিকে মানে পুরস্কৃত করেছে, একটা 91 সালে অপ্রত্যাশিতভাবে কিছুটা, আর একটা হচ্ছে এবারও কিন্তু আশঙ্কা ছিল যে জামায়াত হয়তো এর চেয়ে অনেক বেশি ভালো করবে এবং বিএনপি এর চেয়ে অনেক খারাপ করবে, এরকম আশঙ্কা কালকে সকাল পর্যন্ত ছিল। মনে করা হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছে যে সেটা এক ধরনের, যদি সেটাও হতে পারতো যদি সশস্ত্র বাহিনীর ভূমিকাটা এরকম না থাকতো, হতো কিনা ফলাফল অন্যরকম হতো। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আসলে জামাতে যা পেয়েছে এটাও চাইতে ভালো কোনো অবস্থাতেই করবার না। 91-এর সঙ্গে আরেকটা পার্থক্য আছে, এবং জামাতের এই ভালো করার এই ভালোটা আসলে তাদের কতটা ভালো সেটাও আলোচনার দাবি রাখে, যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত। এবং আমার মনে হয় আরেকটা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে আওয়ামী লীগকেও একটু বলতে হবে যে তারা অতীতে ভুল ত্রুটি অন্যায় সবকিছু করবার পরও এই নির্বাচনটাকে তারা, আওয়ামী লীগ নির্বাচনটা কিন্তু শান্তিপূর্ণভাবে হতে দিয়ে, তারা এটা করতে দেওয়া যাবে না, হবে না, হয়তো কতখানি করতে পারতো না পারতো, কিন্তু আওয়াজটাও তারা তোলেনি। ক্যাপাসিটি কতখানি আছে সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু যেটা ক্যাপাসিটি আছে সেটারও ব্যবহার করার চেষ্টা করেনি। প্রতিবেশীদের নিয়ে অনেক কথা হয়েছে, প্রতিবেশীরাও চেয়েছে যে নির্বাচনটা হয়ে যায়। আমরা কিন্তু এই আলাপগুলো করছিলাম যে ভারত বোধহয় নির্বাচন হতে দিচ্ছে আবার আপনার কাছে। ওয়াহিদুজ্জামান অ্যাপেলো, আপনার কাছ থেকে শুনতে চাই বিজয়ী দলের উপলব্ধি এবং লড়াইটা তো আসলে মাঠে যতখানি ছিল তার চাইতে বেশি ছিল সাইবার ওয়ার্ল্ডে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখানে সেই লড়াইয়ে আপনার একটা মুখ্য ভূমিকা পালন করতে হয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে, আমরা জানি কম বেশি। তো আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার এই ফলাফলের বিশ্লেষণ কি, এই যে 2/3 বেশি আসনে বিজয়ী, সেখানে উপলব্ধিটা কি, অনুভূতিটা কি? এবং আমাদের কাজ হচ্ছে যেহেতু প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা, খুঁচিয়ে দেখা, ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেবার চেষ্টা করা। 2/3 আসনের একটা বড় ঝুঁকি আমরা সবসময় দেখেছি। যারা এই 2/3 আসন পায় বা বাংলাদেশের অতীতে পেয়েছে, তারা আসলে তাল আর সামলাতে পারে না।
তো এই অভিজ্ঞতা বিএনপিরও হয়েছে অতীতে 2/3 পেয়ে, এবং তার পরিণতটিও আমরা দেখেছি। তো সেখান থেকে আসলে এবারের রিয়ালাইজেশন বা আপনি যতখানি জানেন বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জিলুর ভাই। এটা তো সত্যি, কিন্তু আপনি আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা কথা কিছুদিন আগে শুনেছেন কিনা, উনি বক্তব্যে বলেছেন, একটা সাক্ষাৎকারে বলেছেন, স্পাইডারম্যান সিনেমার একটা ডায়ালগ আছে, উনি ওইটা খুব জি 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 যে বড় ক্ষমতার সাথে বড় রেসপন্সিবিলিটিও কিন্তু চলে আসে। তো এই যে 213 সিট, এটার সাথে সাথে অবশ্যই রেসপন্সিবিলিটি আসে সবাইকে কন্ট্রোলে রাখা। আর দেশটাকে আমরা আসলে কি অবস্থায় পাচ্ছি, দেশের অর্থনীতিকে কি অবস্থায় পাচ্ছি, এটা তো অডিট না করে বোঝা যাবে না, তাই না? আমার ধারণা, যতটুকু বুঝতে পারছি বাইরে থেকে, একটা বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে নতুন সরকারকে দেশ পরিচালনার ক্ষেত্রে। তারপরে হচ্ছে যদি বিরোধী দল যদি সহযোগিতা না করে, তারা যদি অসহিষ্ণু হয়ে ওঠে, সেটার একটা প্রবলেম ক্রিয়েট করবে। তারা তো সহযোগিতার জন্য সরকারই থাকতে চায়। দেখেন, আমি একটা এক্সাম্পল দেই। বাংলাদেশ বারবার এই ধরনের সুযোগ হারিয়েছে, আর হারানো উচিত না। আমি এক্সাম্পল দেই, যখন ইন্ডিয়া স্বাধীন হলো, ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর গান্ধী কিন্তু ইকে বললেন যে ঠিক আছে, তোমরা সরকার তৈরি করো, আর যাদের ছিলেন তারাও স্বাধীনতা আন্দোলনের সাথে ছিল, তোমরা বিরোধী দল তৈরি করো। বিরোধী দল না থাকলে সরকার কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকে না। তো জামায়াতে ইসলামী অনেকগুলো সিট পেয়েছে, তাদের ইতিহাসে অনেক মানে রেকর্ড, এটা একটা বড় রেকর্ড। প্লাস তাদের ভোটের পার্সেন্টেজ কিন্তু কম না। এটা ডেফিনেটলি এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা চাইলে আপনারা চাইলে আমি দিতে পারবো, যেহেতু এই অনলাইন নেটওয়ার্কটার দায়িত্ব আমাকে দেওয়া ছিল নির্বাচনের দায়িত্ব হিসেবে, প্লাস আমি দলের আইটি সম্পাদক। তো আমি জানি কিভাবে কি হয়েছে, আমি ব্যাখ্যা করতে পারবো। তারপরে বলবো যে এটা তো যারা অ্যাটলিস্ট ভোটটা দিয়েছেন তারা তো বুঝেই দিয়েছেন, এবং তারা এখন এটাকে ওন করবেন। নিশ্চয়ই সরি হবেন না যে আল্লাহ কি করলাম, ভোট কেন দিলাম, তা নিশ্চয়ই বলবেন না। তো এই শক্তিটা নিয়ে জামাত ইসলামী কিন্তু যেটা বললেন যে বিএনপি 213 সিট, এই 213 সিটকে কিন্তু তারা এই শক্তিটা নিয়ে একটা চাপের মধ্যে রাখতে পারবেন, যেন আমরা ডিরেইল না হই, আমরা যেন লাইনচ্যুত না হই, আমরা যেন সঠিক পথে থাকি, আমরা যেন দেশের উন্নয়নের পথে থাকি, আমরা যে কমিটমেন্টগুলো করেছি, আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, আমরা যেন সেগুলোর মধ্যে থাকি। দেখেন, এই ম্যানিফেস্টো কিন্তু অনেক দিনের পরিশ্রমের ফল। এই পলিসিগুলো, যেমন আমার আইসিটি পলিসি, এটার মধ্যে অনেক বিখ্যাত মানুষ এটার মধ্যে ইনপুট দিয়েছেন, এবং ঘন্টার পর ঘন্টা আমাদের চেয়ারম্যান মহোদয় তাদের সাথে উনি নিজে বসে এগুলো বোঝার চেষ্টা করেছেন যে কেন এটা প্রয়োজন, কি করব। তো আমরা যেন এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এর জন্য ডেফিনেটলি বিরোধী দলের সহযোগিতা আমাদের লাগবে। হ্যাঁ, যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন, যারা ক্যাবিনেটে থাকবেন, তাদেরও লাগবে, সরকারেরও লাগবে। এবং সেই জন্যই একটা শক্তিশালী বিরোধী দল দরকার। ওনারা যদি সরকারে চলে আসেন, তাহলে তো এটা আর বিরোধী দল যদি না থাকে, তাহলে তো সবাই ওই একই হবে, যেটা আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে করেছে। এইটা আমি মনে করি না সঠিক। আপনি কি মনে করেন যে যেটা আপনি বলছেন, এবং মিস্টার তারেক রহমানও বলেছেন, যে শক্তিশালী বিরোধী দল দরকার গণতন্ত্রের জন্য, গণতন্ত্র চর্চার জন্য? আরেকটা ইস্যু হচ্ছে যে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকারগুলো আসলে সিভিক স্পেসটা দিতে চায় না। সো বিরোধী দলের বাইরেও যে নাগরিক সমাজের জন্য, গণমাধ্যমের জন্য যে স্বাধীনতা এবং মুক্ত সমালোচনা করবার অধিকার, যেটা হয়তো সবসময় যৌক্তিক নাও হতে পারে, যৌক্তিক হওয়াই কাঙ্ক্ষিত এবং বাঞ্ছনীয়, কিন্তু না হলেও এই স্পেসটা থাকবে কি না, আপনি কি মনে করেন? কতখানি থাকবেন, কতখানি এটা কিন্তু এটা ওনার একটা কমিটমেন্ট, এটা কিন্তু ওনার একটা কমিটমেন্ট। এবং ওনার অতীত কর্মকাণ্ড যদি আপনি দেখেন, ওনাকে নিয়ে কিন্তু অনেক কার্টুন হয়, অনেক মিম তৈরি হয়, উনি মজা পান এগুলোতে। আসলে অনেক সময় আমাদের নিয়ে যখন করা কিন্তু বিরক্ত হই না,
বিরোধী দলের থেকে মজার সরকারে গিয়ে মজাটা তো কারণ উনি তো সরকারে ছিলেন, আগে ছিলেন। হ্যাঁ, তখনও হয়েছে ওনাকে নিয়ে কার্টুন। উনি কি কাউকে কিছু বলেছেন? আগে সরকারে ছিলেন, আগে আনুষ্ঠানিকভাবে উনি ব্যক্তিগতভাবে ছিলেন না। আমরা আশা করি যে আমরা আমাদের স্মরণ আছে যে বেশ কয়েক মাস আগে ওনাকে নিয়ে একটা কার্টুন উনি নিজেও শেয়ার করেছেন, ওনাকে নিয়ে আঁকা একটা কার্টুন সোশ্যাল মিডিয়াতে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কালচারে, রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখেছি উইনার্স টেক অল, যারা বিজয়ী হয় তারাই সব কিছু খেয়ে ফেলে, সব কিছু তাদের মনে করে, অন্যদের জন্য কিছু রাখতে চায় না, দিতে চায় না। আপনি কি মনে করেন? আমি একটু আপনার সঙ্গে বেশি কথা বলছি তো, কারণ আপনার আলোচনার সূত্র ধরে ওনাদের আলোচনা করতে খানিকটা সুবিধা হবে। না, সবকিছু খেয়ে ফেলতে চায়, সবকিছু নিয়ে নিতে চায়, এই বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা সরকার, একটা ইনস্ট্রুমেন্ট আপনি যদি রান করতে চান, আপনি যদি ওইটা নিজের দায়িত্বটা যদি আপনার উপরে থাকে, আপনি নিশ্চয়ই এমন কাউকে দিয়ে এটা চালাতে যাবেন যার উপর আপনি কনফিডেন্স পান। আপনি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, এখানে যখন নাকি একটা নতুন সরকার আসে তখন কিন্তু একদম স্টাফ সহ চেঞ্জ হয়ে যায় সবকিছু। যে যার কমফোর্টেবল, যার সাথে কাজ করতে অভ্যস্ত, যাকে দিয়ে কাজ হবে মনে করে তাকে নিয়ে আসে, তাই না? আমি এখানে একটা চাকরি করি, আমি যখন আমার টিম তৈরি করি কোনো একটা অ্যাসাইনমেন্ট, এটা শুধু এটা টিমের ক্ষেত্রে না, এটা হচ্ছে যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সিজ, সিকিউরিটি ফোর্সেস, সব জায়গায় নিজের লোক, ব্যবসা বাণিজ্য সর্বত্র, মানে অন্য দল, বিরোধী দল হলে তার জন্য ব্যবসা করবার সুযোগ বাংলাদেশে থাকে না, আমরা অতীতে দেখেছি। না, সেই সব জায়গায় এইরকম নিশ্চয়ই হবে না। আপনি সরকার চালানোর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওকে, ক্যাবিনেটের মধ্যে সেটা তো স্বাভাবিক। ক্যাবিনেটে তো আমরাও চাইবো না যে আপনি জামাত থেকে বা আওয়ামী লীগ থেকে এনে আরেকজনকে দিয়ে করেন, কিন্তু অফকোর্স এই যে সংসদীয় কমিটি যেগুলো হবে সেগুলোতে তো বিরোধী দলের আপনি তো চেয়ারম্যানের সঙ্গে ক্লোজলি দীর্ঘকাল ধরে কাজ করছেন, জাস্ট আপনি কি ওনার মাইন্ডসেটের কথা আমাদের খানিকটা বলছেন। আমি জানি যে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়তো খুব একটা আপনার জন্য স্বস্তিকর না হতে পারে, আমি সেরকম করছি না। আমি শুধু একটা ধারণা পেতে চাইছি যে যেহেতু আপনি টিমের কথাটা উল্লেখ করেছেন, কি ধরনের টিম উনি গঠন করতে চান। অবশ্যই ওনাকে যেটা করতে হবে, ওনার যা আছে তা দিয়ে তার মধ্য থেকে করতে হবে। উনি তার জোর করে বাইরে থেকে হায়ার করতে পারবেন না, আর হায়ার করলে কি হয় সেটা আমরা গত 17-18 মাসে দেখেছি। সো আমরা চাইবো যে উনি ওনার ভেতর থেকেই করবেন, কিন্তু কি ধরনের টিম করতে চান বলে ধারণা? আমার যতটুকু মনে হয় উনি খুব দক্ষ টিম তৈরি করতে চান, যেটা মনে হয়েছে, এবং যেটা মনে হয়েছে যে দেশের জন্য যেটা ভালো কাজ করবে, শুধু এইভাবে চিন্তা না করে যিনি দলের বড় নেতা, ইনি দলের গুরুত্বপূর্ণ নেতা, ওনাকে মন্ত্রণালয় দেই, এরকম না চিন্তা করে উনি সম্ভবত চিন্তা করবেন যে ফার্স্ট ফেজটা অ্যাটলিস্ট খুব ভালো দক্ষ লোক দিয়ে, মানে যারা পারফর্ম করতে পারবে, পারফর্ম বেসড এই করবেন। ডেফিনেটলি সিনিয়র নেতারা সেখানে থাকবেন, ওনারাই সিদ্ধান্ত নেবেন একসাথে বসে। উনি কখনোই একক সিদ্ধান্ত নেন না, আলোচনা করেই নেন, এবং সেটার মধ্যে আমরা ওখানে ঢুকতে পারি না, ওটা স্ট্যান্ডিং কমিটি। আমি ওনার মাইন্ডসেটটা আপনি যেটা বোঝেন সেটাই বুঝতে চেয়েছি, মানে আপনারটা যে সঠিক হবে তা না, আপনি যেটুকু বুঝেছেন সেটুকুই বুঝতে চেয়েছি। আমি যেটা বুঝি যে এটা উনি আমি নিশ্চিত যে উনি খুব একটা ভালো ক্যাবিনেট উপহার দেবেন। ওকে, গুড। আমরা আশায় থাকলাম, এবং সেটা দেখবার জন্য খুব বেশি সময় যেন আমাদের অপেক্ষা না করতে হয়। এটা অবশ্যই বর্তমান সরকারেরও একটা এখানে ভূমিকা আছে যে তারা কত দ্রুত পাওয়ারটা ট্রান্সফার করতে চান, এবং যত দ্রুত হবে দেশের জন্য তত কল্যাণকর হবে। পারভেজ, আপনার সঙ্গে গত দুদিন আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আসলে আগেই বলছিলাম যে রেফারেন্ডাম এবং এই পার্লামেন্ট ইলেকশন একসঙ্গে করাটা ঠিক হচ্ছে না, এবং তাতে করে রেফারেন্ডামের যে গুরুত্ব সেটা হারিয়ে যাবে, এবং বাস্তবত সেটা হারিয়েও গেছে। 12,77,00,000 ভোটারের মধ্যে মাত্র 41 লক্ষ প্লাস ভোটার আসলে গণভোটে পার্টিসিপেট করেছে এখন পর্যন্ত। যে ফিগারটা কিন্তু আমরা অ্যাকুরেট ফিগারটা পাচ্ছিও না সেই অর্থে। সো আপনার কাছ থেকে বুঝতে চাই যে, এবং অন্তত 3টে জেলায় তো আমরা জানি একেবারে নো ভোট বিজয়ী হিল ট্র্যাক্সে। এই রেফারেন্ডাম আসলে কতখানি, যদিও আমরা জানি যে বিএনপির আসলে নিজস্ব আগে 31 দফা, তারপরে তার ম্যানিফেস্টো আছে, তার এখন 2/3 আসন আছে,
তার জন্য এটা ম্যান্ডেটরি নেই। অনেকে এটা বোঝাবার চেষ্টা করছেন যে এই জুলাই চার্টারটা একটা নৈতিক ইস্যু। প্রধান উপদেষ্টা গতকালকেও বলেছেন যে সংসদ নির্বাচন তো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে বা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট। কিন্তু মানুষের আসলে সেই অর্থে আমরা দেখলাম যে ভোটারদের আগ্রহ নেই। সো গণভোট, জুলাই চার্টার, বিএনপির অঙ্গীকার, আপনি কিভাবে দেখেন? মানে এই জায়গায় বিএনপির পজিশন কি হওয়া উচিত এখন? দেখুন, খারাপই লাগে যে যখন আপনি আমাদের এইখানে প্রোগ্রামে আসে, অন্য জায়গায় আসে, কেন জানি মানুষকে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে এমন আলাপ দেয় যে মানুষ মনে করে ইন্টারিম গভর্নমেন্টের সাথে ব্যক্তিগত বিদ্বেষ আছে। এমন কিছু না, কিন্তু বিগত 18 মাস ধরে আমি আবার প্রথমে শুরু করে দিই, কেন যতদূর মনে হয় বিদায়ী সরকার। তো আমি ধন্যবাদ দিব ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে যে আমাদের অনেকেরই এক্সপেকটেশন বা পারসেপশনের বাইরে মোটামুটি একটা ফেয়ার, একটা পিসফুল একটা ইলেকশন করার জন্য। এবং অবশ্যই সেনাবাহিনীর এখানে আমি বলবো যে প্রধানকে, বিএনপিকে এবং জামাতের কর্মী যারা আছে এবং আওয়ামী লীগের যারা হচ্ছে সাপোর্টার, তারা সবাই বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এটাতে সহযোগিতা করেছে। সো এবং আমার খুব ভালো লাগলো হচ্ছে, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কিন্তু আবার অ্যাপোলো ভাইয়ের কথাগুলো বললো যে এটা হচ্ছে একটা রিস্ট্রেন্ট আছে, এক ধরনের একটা সংযম আছে কথার মধ্যে। এবং এমনকি যে জনাব তারেক রহমান যেখানে দেখাতে চাচ্ছেন যে রাজনীতি করার যে এখানে উনি একটা গুণগত পরিবর্তন আনতে চান এবং অঙ্গীকারবদ্ধ, এই জন্য বিজয় মিছিল যেটা করাটা, এটাকে যখন উনি বন্ধ করেছেন, বা এখানে হচ্ছে জুম্মার সময় এখানে বা যে যার মতো ধর্মের অনুযায়ী প্রার্থনা করে খোদার এখানে দরবারে এখানে হচ্ছে শুকরানা জানা, আমি বলি যে এটা অত্যন্ত ভালো জিনিস। এটা হচ্ছে যে মর্নিং শোজ দ্য ডেথ, অ্যাটলিস্ট ইটস আ পজিটিভ টোন। আচ্ছা, এখন আপনার কথাতে আসি হচ্ছে রেফারেন্ডাম, কেন ওটা তো এখন অ্যাভয়েড করে লাভ নেই। দেখুন, এটা হচ্ছে যে একই জিনিস, জুলাই অগস্ট 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল, যেটা ছাত্ররা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল, সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে মনোপোলাইজ করা। এনসিপির কিছু হচ্ছে যে গুটি কয়েক যেখানে হচ্ছে সেলফ টাইটেল, যেখানে ছাত্র নেতারা ওরা বলেছিল যে এটা হচ্ছে তাদেরই হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। এবং তারপর আমরা দেখলাম হচ্ছে নানান ধরনের এখানে মঞ্চে উঠে আসলো, যেমন ইনকেলাব মঞ্চ ইত্যাদি, যে এক ধরনের প্রেশার গ্রুপ, ভালো কথা, কিন্তু এটা হচ্ছে যে একটা প্রেশার গ্রুপ এবং মব ভায়োলেন্সের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছিল না। এবং রেফারেন্ডামের ব্যাপারে যেটা বলছেন, আপনি দেখুন হচ্ছে যে আপনি কিন্তু 42 লাখের মধ্যে না ভোট কিন্তু যথেষ্ট সংখ্যক পড়েছে। এইটা হচ্ছে ডিরেক্ট ইনডাইটমেন্ট যারা হচ্ছে যে আপনার এখানে যে আপনার যে এখানে এই সো কল্ড জুলাই চার্টারের জন্য যেখানে যারা করেছে কমিটি, বাইরের থেকে যে আমাদের এক্সপার্ট, অ্যাপোলো ভাইকে বলছে বাইরের থেকে যে এক্সপার্ট এখানে যে সব আমাদেরকে অন্তর্বর্তী সরকার এখানে যাদেরকে নিয়ে আসছে, আমাদের করদাতার টাকায়, কেউ তো মাগনা করে নাই, তো এখানে হচ্ছে করদাতার টাকায় গাড়িতে চড়ে এই যে বিশাল বড় একটা জিনিস করলেন, যেখানে আমাদের ওয়েল মিনিং যারা হচ্ছে যে আমাদের পশ্চিমা এখানে যে বন্ধুরা, যারা অনেক সময় বাংলাদেশের যে সোসাইটি, এটা আগের কথা বলছে, বাংলাদেশের সমাজে কমপ্লেক্সিটি বুঝে না, ওই একটা জিনিস করলো, মানুষের কাছে ডিসেমিনেশন তো হয় নাই। এত বড় কমপ্লিকেটেড একটা জিনিস, যেটা হচ্ছে আপনি এটা চেক অ্যান্ড ব্যালেন্স করবেন সংবিধানের জন্য, যাতে এখানে আপনার সেপারেশন অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং এখানে হচ্ছে যে অপোজিশন ও গভর্নমেন্টের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স হবে, এটাকে আপনি কোনো মতে এখানে হচ্ছে নোট অফ ডিসেন্টের কথা আপনি তো এখানে তোয়াক্কাই করলেন না সবগুলো রাজনৈতিক দলের সাথে, এবং এটা নিয়ে ডিসকাশনই হলো না। এটাকে কোনো মতে একটা দায় ছাড়া ভাবে এটা আপনি দিয়ে দিলেন। জনগণের যে অংশগ্রহণ এবং হ্যাঁ না এর মধ্যে যে পার্থক্য আমরা যেটা দেখলাম, সেখানে আমার প্রশ্ন আপনার কাছে যে বিএনপির, আর এটা আসলে বিএনপির তো নিজস্ব ম্যানিফেস্টো আছে, তার নিজস্ব অঙ্গীকারই আছে, এটা তাকে মানতে বাধ্য করবার কোনো ওই যে কিছু কিছু বিধিবিধান তো করেই দেওয়া হয়েছে, 180 দিনের মধ্যে এটা করতে হবে, ওটা করতে হবে, ওয়ার্কিং ডেজের মধ্যে, এটা আমি কেউ দেখলাম, আমি যেমন দেখলাম যে প্রফেসর তাজ হাসমি তিনি বলেছেন বিএনপির এটা মানার দরকার নাই, তোয়াক্কাই করার দরকার নেই। বিএনপি কি করবে, এটা হচ্ছে বিএনপির এখানে নেতৃবৃন্দরাই তারা হচ্ছে ডিসাইড করবে এবং জনগণের পালস, আমি বলছি জনগণের পালস নিয়ে ওরা ডিসাইড করবে। কিন্তু আমার কথা হচ্ছে দেয়ার ইজ এ রিয়েল হাঙ্গার ফর চেঞ্জ, যে একটা পরিবর্তনের জন্য, এবং সুশাসনের যদি এখানে আলামতগুলো যদি বিএনপি তার প্রথম 90 দিনে, আমি বলবো যে মানুষের কনফিডেন্সটা পাওয়ার জন্য প্রথম 3 মাস, আমরা বলি হানিমুন পিরিয়ড আমরা সব ছেড়ে দিই এখানে, কিন্তু আমি বলবো হচ্ছে যে হিট দ্য আয়রন ওয়াইল ইটস হট। তো এখানে হচ্ছে প্রথম 90 দিনেই যদি আপনি সুশাসনের আলামতগুলো আপনি যেতে করতে পারেন, তাহলে আপনার এই জুলাই অগস্ট চার্টারের নামে যেটা দিচ্ছে ওটার দরকারই পড়ে না। আমি বলছি না যেটাকে অ্যাভয়েড করেন, কিন্তু এবং এটাও ঠিক
আমি just একটা কথা বলে দিই যে জুলাই অগাস্ট চার্টারের এখানে কথা বলে চোখ লাল করে অসভ্যতা করে রাস্তা আটকে দিবে, এটাও হচ্ছে বিএনপি এখানে যে যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবে জনগণকে জিম্মি করে মানুষের ঢাকা শহর এবং বাংলাদেশের যে ভোগান্তিটা হচ্ছে, এই আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, এটাকেও শক্ত হস্তে দমন করতে হবে। গণতন্ত্র মানে মানে বিশৃঙ্খলা না, গণতন্ত্র মানে হচ্ছে মানুষকে জিম্মি করে রাখা না, গণতন্ত্র মানে হচ্ছে যে মব ভায়োলেন্সের নামে হচ্ছে যেখানে বিল্ডিংয়ে আগুন দেওয়া না, গণতন্ত্র মানে হচ্ছে বাংলাদেশের এখানে ব্যবসা বিনিয়োগ এবং বিশ্বের বাজারে এখানে কলঙ্কিত করা না। তো এইটার ব্যাপারে বিএনপিকে শক্ত করতে হবে। জুলাই অগস্টের ব্যাপারে নিশ্চয়ই নেগোসিয়েশন হবে, কিন্তু বিএনপির হাতে এখন অনেক কার্ডস আছে। মূল কথা যে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি, আমরা আসলে পরিবর্তনটা দেখতে চাই এবং প্রথম দিন থেকে, আপনি তো 100 দিন বলেছেন, আমি প্রথম দিন থেকে দেখতে চাই, যেটা অ্যাপোলো খানিকটা বলছিলেন যে অ্যাপোলোর সঙ্গে আলোচনা হচ্ছিল যে ক্যাবিনেট কি হবে, ক্যাবিনেট দেখেও আসলে ধারণা করা যাবে যে প্রাইম মিনিস্টার আসলে কি করতে চান। প্রথম দিনে আগে থেকে শুরু হয়ে গেছে। আমি হাবিবুল ভাই এটা বলে শেষ করে দিই, কেন এই যে বিজয় মিছিলটা করা হচ্ছে না, এটাও একটা পজিটিভ সাইন। অফকোর্স আমি বলবো যে ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়্যার ইটস ডিউ। জামায়াত ইসলামের প্রতিক্রিয়া আমরা সর্বশেষ যেটা দেখছি যে তারা তাদের সোশ্যাল মিডিয়া পেজে বলছে যে সবাইকে ধৈর্য ধরবার জন্য এবং জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে, এবং তারা যেটা বলছে যে নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে তারা অসন্তুষ্ট। বিভিন্ন আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে এবং সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি বানানো তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা, প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত, এ সবই ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। হাসান মামুন, আমরা তো দেখেছি যে 1991 সালের নির্বাচন, সেখানে বারবার ফিরে যেতে হয়। সেই নির্বাচনেও কিন্তু সূক্ষ্ম কারচুপির অভিযোগ, যারা পরাস্ত হয়েছিলেন, আপনার জিল্লুর ভাই মনে আছে নিশ্চয়ই, সূক্ষ্ম কারচুপির কথাটা কিন্তু তখন আমরা শুনেছিলাম। আমার কাছে কিন্তু এই যে বিবরণ, অভিযোগের বিবরণ শুনে সেই কথাটা মনে হচ্ছে। তো যারা পরাস্ত হয় তারা নানা রকমভাবে তাদের কর্মী সমর্থকদেরও কিন্তু আশ্বস্ত রাখার চেষ্টা করে যে আমাদের পরাজয়টা সেই রকম বড় রকম হয়নি। আমি এর আগে বলছিলাম যে জামায়াত এর চেয়ে ভালো করতে পারে, এই প্রচার কিন্তু ছিল সারা দেশে, এবং আমার মনে হয় যে একটা সংগঠিত প্রচারও ছিল। আমরা রিকশায় উঠলে, বাসে উঠলে শুনতাম, সিএনজিতে উঠলে শুনতাম, এবং এই রকম কথাও শোনা যাচ্ছিল যে জামায়াত কিছু লোককে নিয়োজিত করেছে, অনলাইনে তো বটে, অফলাইনেও হাইপ তোলার জন্য, যে জামায়াত বিপুলভাবে জয়যুক্ত হচ্ছে, নারীর অংশগ্রহণ বাড়লে বিরাট ব্যবধান হবে, তরুণদের অংশগ্রহণ 44% তরুণ, তাদের অংশগ্রহণ বাড়লে বিরাট ব্যবধান হবে এবং একটা হাং পার্লামেন্ট হয়ে যাবে, এইসব কথাবার্তা কিন্তু ছিল। তো সেটা হয়নি, সেটা হতে পারতো না তা না। আমরা যে মানে পদ্ধতির মধ্য দিয়ে এই আসন বন্টনের মধ্যে যাই, ফার্স্ট পাস দ্য পোস্ট, সেখানে তো অনেক অঘটন ঘটে। যেমন 2001 সালে আমরা দেখেছি যে দুই দলেরই সমান ভোট ছিল, 40% প্রায়, কিন্তু এক দল 193 আসন পেয়েছিল, আরেক দল 62 আসন পেয়েছিল। এটা কিন্তু ঘটে। তো আমরা দেখতে চাইবো যে জামায়াতের ভোট কতটা হয়েছে, সেটাও কিন্তু একটা মানে জামায়াতকে আশ্বস্ত করতে পারে। আমার মনে হয় যে জামায়াতের ভোট কম পড়েনি। এই খবরগুলো আমরা নিশ্চয়ই অ্যানালিসিস করব। এবং জামায়াত তো যখন এককভাবে ভোটে অংশ নিয়েছে তখন 2-3টা আসনের বেশি কখনো পায়নি। জামায়াত যে 18টা 17টা আসন পেয়েছে সেটা আসন সমঝোতার সময় কিংবা জোটে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে। ফলে জামায়াত কিন্তু অনেক ভালো করেছে। এবং সবচেয়ে বড় কথা আমি বলবো, জামায়াত একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হিসেবে ইমার্জ করেছে এই নির্বাচনের ভেতর দিয়ে। জামায়াত কিন্তু সেরকম মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ছিল না, একটা আঞ্চলিক দলের মতো ছিল, যেমন জাতীয় পার্টি। আচ্ছা, জাতীয় পার্টি প্রায় মুছে গেছে, জামায়াতের উত্থান হয়েছে, বামদের তরফ থেকে একজন জোনায়েদ সাকিব ওদের বেরিয়ে এসছেন, সেটা তো বিএনপির সঙ্গে থাকার কারণে। তারপর হচ্ছে যে এনসিপির উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী জয়যুক্ত হয়েছেন। এটা তো আমরা ভাবিনি, অনেকেই আমরা বলেছিলাম যে একটা আসনেও জিতবে না, অনেকেই কিন্তু বলেছিলাম, কিন্তু 4-5 জন জিতে এসছেন এবং তারা ভালো, অনেক আসনে তারা ভালো ভোট পেয়েছেন। তারপর জামায়াতের আমির সাহেব কিন্তু জেতার কথা ছিল না, এক ধরনের আশঙ্কা ছিল যে উনি হেরে যাবেন। তারপরে ইভেন তারেক রহমান সাহেব ঢাকায় হেরে যেতে পারেন, এই রকম প্রচারণাও কিন্তু ছিল, এবং অল্প ব্যবধানে উনি জিতেছেন, তাই না? তো নাহিদ ইসলাম জেতার কথা আমরা ভাবিনি, কিন্তু নাহিদ ইসলাম অল্প ভোটে 2000 ভোটে জিতেছেন। তো এই নির্বাচনটা কিন্তু সব দিক থেকে ইন্টারেস্টিং। এবং জামায়াতকে, আমার মনে হয় জামায়াত তাৎক্ষণিকভাবে এগুলো বলছে, মনে হয় না যে এই ফল বর্জন করবে, কারণ এটা তাদের জন্য সবচেয়ে ভালো ফল।
আসনের দিক থেকে আমার ধারণা, আমার মনে হয় ভোটের সেই দিক থেকে প্র্যাগম্যাটিজমটা তারা হ্যাঁ দেখাবে। অবশ্যই জামায়াত একটা ম্যাচিউর পলিটিক্যাল পার্টি এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত কিন্তু উন্নতি করেছে। আর এবার ভালো পারফর্ম করতে পারলে যদি বিরোধী দলে থেকে আর ওয়াহিদুজ্জামানরা যদি সেই অর্থে ডেলিভার করতে না পারেন, 2031-এ তাদের জন্য একটা বড়, বিএনপির জন্য বড় পরীক্ষা সামনে। বিএনপির জন্য পরীক্ষা মানে জামাতের জন্য একটা বড় সুযোগ তৈরি হবে, তারা যদি সেইভাবে কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে পারেন। আপেল আমাদের হাতে খুব বেশি সময়ও নেই, যেহেতু আমরা নির্বাচন সংক্রান্ত নানা অনুষ্ঠানের মধ্যে আছে। আমি একটু আপনার কাছে কয়েকটা জিনিস ছোট ছোট একসঙ্গে বুঝতে চাই। একটা হচ্ছে যে আমরা তো গণমাধ্যমের স্বাধীনতা চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমরা বিগত সরকারের আমলে একেবারেই আইন কানুন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ফেসবুকে অনেকে লাইক কমেন্টসও করতে চাইতেন না। এই জায়গাটাকে আমরা এক ধরনের অবারিত থাকুক, সেটা আমরা অবশ্যই চাই। একই সঙ্গে এখানে যে এই যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা, রিউমার, ফেক নিউজ, এগুলোর একটা মানে এবং আমরা দেখেছি যে গত এই নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ বট অ্যাকাউন্ট তৈরি করে যেভাবে অত্যাচার করা হয়েছে, আমি বলবো অনেকের উপরে মানসিক অত্যাচারই করেছে, সেগুলোকে কিভাবে প্রযুক্তিগত দিক থেকে কিভাবে এটাকে পরিচ্ছন্ন করা যায়, সেটা একটা জিনিস আপনার কাছ থেকে বুঝতে চাইবো, যেহেতু এটা আপনার ফিল্ড। দ্বিতীয়ত আমরা বুঝতে চাইবো যে নারীরা বাংলাদেশের ভোটার জনসংখ্যায় বেশি পুরুষদের চাইতে, ভোটারও প্রায় সমান সমান, কিন্তু নারীরা আসলেই অবহেলিত। জামায়াতে ইসলামী অনেক কার্ড খেলেছে, কিন্তু বেফাস কথাবার্তা বলে অনেক বিরক্তি উৎপাদন করেছে এবং যার সুফলটা আপনাদের কাছে গেছে। কিন্তু নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া, তাকে আরও রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির বিষয়টা বিএনপি অবহেলা করেছে, এটা এবং যৌক্তিক অভিযোগ হবে আমাদের দিক থেকে। সেটা আরেকটা হচ্ছে যে মাইনরিটির কনফিডেন্স সব অর্থে, ধর্ম, বর্ণ, গোত্রের অর্থে, পাহাড়, সমতল, যে কোনো বিবেচনা থেকে, এটা একটা বাংলাদেশের ধারণা ছিল এটা বোধহয় আওয়ামী লীগের একচেটিয়া সম্পত্তি। আমরা জানি যে এই সম্পত্তিটা আসলে এখন আওয়ামী লীগ না থাকায় বিএনপি এখানে অনেক বেনিফিট পেয়েছে। আমি যতদূর জানি যে সেনাপ্রধান মাইনরিটি কমিউনিটিকে আশ্বস্ত করেছেন যে তারা যেন ভোট কেন্দ্রে যায় ভোট দিতে এবং তাদের পূর্ণ প্রোটেকশন দেওয়া হবে। কিন্তু এটা তো আসলে একটা দুটো ভোটের ব্যাপার নয় বা 1-2 দিনের 4 দিনের ব্যাপার নয়। তারেক রহমানও বলেছেন যে তাদের প্রতি তারাও অন্যদের মতো সমান অধিকার পাবেন। কিন্তু এই জায়গাগুলো একটু আলাদাভাবে অ্যাড্রেস করা দরকার। সেই কাজটা বিএনপি কতখানি করবে? প্রথমে অনলাইনের বিষয়টায় আসি। সেটা হচ্ছে যে দেখেন, এখনো পর্যন্ত আমাদের যে প্ল্যান আছে সেটা হচ্ছে যে 2টা সিস্টেমে এটা করা। এক হচ্ছে একটা ইকোসিস্টেমের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা, আর দ্বিতীয় হচ্ছে যে ডেফিনেটলি আইনও লাগবে। আমরা ওই কোনো ড্রাকোনিয়ান আইন করতে চাই না, মানে নিবর্তনমূলক কোনো আইন আমরা করতে চাই না। আমরা চাই এমন আইন করতে যে আইনে একজন যে গঠনমূলক সমালোচনা করতে চাচ্ছেন অথবা একটু কড়া ভাষাতেই সমালোচনা করতে চাচ্ছেন, হয়তো একটু ভুল তথ্য দিয়েও সমালোচনা করতে চাচ্ছেন, তিনি করুন। যদি তিনি ভুল তথ্য দিয়ে সমালোচনা করেন, সেটা অডিয়েন্স যারা তারা যেন এটাকে ধরে, তারা যেন এটাকে রিজেক্ট করতে পারে, তার জন্য একটা ইকোসিস্টেমও থাকা দরকার। আমরা আশা করি এটা থাকবে। ফ্যাক্ট চেকার বা এই ধরনের যারা আছে তারা এটাকে ফ্ল্যাগ করবে এবং এই ক্ষেত্রে একটা ব্যবস্থা এখানে আসবে। এক হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে সাইবার ক্রাইম, যেগুলো দেখেন দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এইটা দিয়ে আমি এখানে আছি, এখানে অনেকেই আমাকে বলে যে আপনারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা শেখ হাসিনা করেছিল এটার বিরোধিতা করেন, এই যে দেখেন এইভাবে তো মেয়েদেরকে তাহলে হ্যারাস করতে পারতো না। সত্যি কথা, এই জামায়াতে ইসলামীর যে বট বাহিনী, এরা গত 1.5 বছরে নারীদেরকে যেভাবে অসম্মান করেছে, যত ধরনের নোংরা কথা বলেছে, মানে আমার ভাবতে অবাক লাগে যে এরকম একটা ইসলামিক দল, থিওলজিক্যাল পার্টি এইভাবে নারীদেরকে নোংরাভাবে আক্রমণ করবে, এটা বিশ্বাসের বাইরে। এবং দেখেন এটার রেজাল্ট কিন্তু পাওয়া গেছে। যেই 3 জন জামাতের বড় নেতা যারা নাকি নারীদের নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেছেন, তাদের 2 জন কিন্তু হেরে গেছেন ইলেকশনে। গোলাম পারওয়ারের মতো একজন ব্যক্তি, উনি ইলেকশনে হারবেন, উনি কিন্তু 2001 সালেও কিন্তু উনি এমপি ছিলেন।
তো উনি এই ইলেকশনে হারবেন এটা খুবই অস্বাভাবিক একটা বিষয় ছিল। এক মামুনুল হক দেখেন উনি হেরে গেছেন, এবং শফিক সাহেব উনি টায় কোনোভাবে, আমি ডেফিনেটলি উনার পাশ করা নিয়ে আমি জানি না, কিছু তো একটা নিশ্চয়ই এখানে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে, কারণ আমি জানতাম শেষ পাওয়া পর্যন্ত মানে ফর্ম 16 যেগুলো সেগুলো যোগ করে তো মিল্টনে গিয়েছিল। আচ্ছা, এইখানেও আছে যে এই যে ওরা যে হাইপ তুলেছিল, এটা একটু বলি যে আব্বাস ভাইয়ের ক্ষেত্রে এখন ওরা যেটা করতেছিল সেটা হচ্ছে ওদের পেজ থেকে, এবং এই যে পিনাকি টিনাকি এরা যারা আছে কয়েকজন, তারা তাদের আইডি থেকে যেটা করছিল একটা নাম্বার দিয়ে দিচ্ছিল, সাদা কাগজে লেখা একটা নাম্বার। ওটা দিয়ে তো হয় না। আপনি যে ভোটার, আমাদের যে সিস্টেম আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কি বলে প্রিজাইডিং অফিসার তিনি একটা ফর্ম 16 সিগনেচার করে ওটা টানিয়ে দেবেন না, জাস্ট ওইটার ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। দিলে আমরা প্রত্যেকটা আসনের প্রত্যেকটা সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি, আমরা টালি করে আমরা রেডি করে ফেলতেছি রেজাল্ট। এখন যেটা বলছে যে আমরা আগে আগে কেন রেজাল্ট ডিক্লেয়ার দিতে পারছি, ভাই এটা তো কোনো অবৈধ কাজ তো আমরা করি নাই। আমরা জাস্ট ফর্ম 16 এর তথ্যগুলোকে যোগ করেছি, যোগ করে আমরা বলে দিচ্ছি মির্জা আব্বাস পাস করছেন। তো তোমরা যদি মনে করো যে তো এটা ভুল তথ্য, তোমরা চ্যালেঞ্জ করো যে ওই ফর্ম 16টা ভুল আছে, পোস্টাল ভোট যোগ করবে। একটু শেষ করে আনতে হবে, জাস্ট 1 মিনিট সময়ের মধ্যে প্লিজ। ওকে, আর এইটা সো অনলাইনটা এইভাবে আমরা ডেফিনেটলি করবো। আর একটা যে সংখ্যালঘুদের যে কথাটা বললেন, দেখেন সংখ্যালঘুরা যদি আমাদেরকে অবিশ্বাস করত তাহলে নিশ্চয়ই তাদের সেন্টারগুলোতে আমাদের প্রার্থী বিজয়ী হতো না। তারা নিশ্চয়ই ভরসা পেয়েছে। তারা আমি কিন্তু অবিশ্বাসের কথা বলছি না, আমি বলছি যে একটা পার্মানেন্ট, এটা তো ধরেন একটা বিশেষ পরিস্থিতির নির্বাচন বিশেষভাবে হয়েছে, সেটা একটা পার্মানেন্ট কনফিডেন্সের জায়গায় তাদেরকে নেয়া, তারা যেন নিজেদেরকে আইসোলেটেড মনে না করে, সংখ্যালঘু মনে না করে, সেরকম একটা জায়গায় নেয়া। এটা কিন্তু আমাদের চেয়ারম্যান, আমি সংখ্যালঘু কথাটা বললাম আপনাদের কাছ থেকে শুনি, চেয়ারম্যান মহোদয় কিন্তু এটা বলতে চান না উনি, যে দেখেন এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথাটা বলে উনাদেরকে আমরা আরো সংখ্যালঘু করে দিচ্ছি, এগুলো বলারই দরকার নেই। মানে টার্মিনোলজির চাইতে বড় হচ্ছে যে তাদেরকে আসলে কি, জি যেমন এই যে আমি একসময় কালা কানুন বলতাম, ব্ল্যাক ল বলতাম। দেখেন অ্যাপোলো, আপনি নিজে কালো মানুষ, আপনি কালা কানুন বললে মানুষকে কালো বলা ঠিক না। আপনি এটাকে ড্রাকোনিয়ান ল বলেন, আপনি এটাকে নিবর্তনমূলক আইন বলেন, কালা কানুন বলেন না, তাহলে যারা কালো মানুষ তারা কিন্তু মন খারাপ করবে। আচ্ছা অ্যাপোলো জাস্ট ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি নিজেই শিখেছি ওনার কাছ থেকে। আমরা ভবিষ্যতে আবার এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আগামী দিনগুলোতে আলোচনা করবো। জাস্ট ক্লোজিং রিমার্কস হিসেবে পারবে যে 1 মিনিট করে হাসান মামুন। আমার কাছে মনে হয় যে এখন বলে যে আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়্যারস দ্য ক্রাউন। ক্ষমতা যে মাথা, মানে যে এখানে যার মাথার উপর যে এখানে মুকুট পড়ে থাকে তার মাথায় অনেক মাথা ব্যথাও থাকে। জনাব তারেক রহমান যদি এখানে যেভাবে মনে হয় বিএনপি এখানে এমপিদের এখানে ডিসিশন হবে, আর বিএনপি এখানে স্ট্যান্ডিং কমিটির ডিসিশন হবে, যতদূর মনে হচ্ছে উনি হচ্ছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ভবিষ্যতে ইনশাআল্লাহ। উনাকে প্রমাণ করতে হবে একটি জিনিসই, যে উনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী নন, উনি বিএনপি জামায়াতে ইসলামী এবং যারা আওয়ামী লীগ এখানে যারা হচ্ছে সমর্থন করতো, বাঙালি অবাঙালি, এখানে হচ্ছে যে পাহাড়ি সমতল 18 কোটি বাংলাদেশের হচ্ছে প্রধানমন্ত্রী হবেন। এবং দেশকে যে এই যে রাজনৈতিক, অর্থনৈতিক, ভূ রাজনৈতিক যেখানে এতগুলো চ্যালেঞ্জ আছে, সেইগুলো এখানে হচ্ছে দক্ষ নেতৃত্ব দিয়ে একটি টলারেন্ট এবং একটা ইনক্লুসিভ এবং একটা প্রোগ্রেসিভ বাংলাদেশের জন্য উনি জায়গা দিবেন, যেখানে নারীরা এগিয়ে থাকবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে। জি, আমি প্রত্যাশা করব যে বিএনপি তো আমরা জানি একটা মধ্যপন্থী দল, বর্তমান বাস্তবতায় বিএনপির কিন্তু সুযোগ তৈরি হয়েছে একটা উদারনৈতিক দল হিসেবে এমার্জ করার। আওয়ামী লীগের অ্যাবসেন্সে এই সুযোগটা বেড়েছে আমার ধারণা। তো এই সুযোগটা বিএনপির দল হিসেবে নেওয়া উচিত এবং পলিসিতে ইনক্লুসিভনেস বাড়িয়ে, বিএনপি কিন্তু রেইনবো নেশনের কথা গণ অভ্যুত্থানে অনেক আগে বলেছিল, তখন কেউ জানতো না যে দেশে গণ অভ্যুত্থান হবে। তো এই রেইনবো নেশন তৈরিতে এবং এই যে অহেতুক কতগুলো বিভাজন আমরা তৈরি করে আছি, এই বিভাজনের ঊর্ধ্বে উঠে একটা জাতি গঠনের পথে কিন্তু যেতে হবে। এই নির্বাচন কিন্তু জাতি গঠনের নির্বাচন। নতুন করে যে ডক্টর ইউনূস বলেছেন নবজন্ম বা ইত্যাদি নতুন বাংলাদেশ, এটা একর্থে ঠিক যে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানকে গড়ে তুলব এই নির্বাচনের ভেতর দিয়ে, এবং একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ, যেটা 90-এর গণ অভ্যুত্থানও ছিল অপূর্ণ আছে, সেটাকে বাস্তবায়ন করার পথে এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারগুলো অবশ্যই সাধন করতে হবে। অনেক ধন্যবাদ এ.কে. ওয়াহিদুজ্জামান, হাসান মামুন এবং পারভেজ করিম আব্বাসী। মূল কথা যেটা, যে বাংলাদেশকে একটা
উদারনৈতিক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। দায়িত্বটা পড়েছে তারেক রহমানের উপরে এবং তার দল এবং মিত্রদের উপরে। তবে উনি একা সব বদলে দিতে পারবেন এটা আশা করা সমীচীন হবে না। ওনাকে সবাইকে মিলে সহযোগিতা করতে হবে এবং বাংলাদেশটা যেন সবার হয়, উনি যেন সবার প্রধানমন্ত্রী হন, আর সেটাই প্রত্যাশা, এবং সেটা হলেই আসলে উনি সফল হয়েছেন বলা যাবে। এবং এখানে সবচেয়ে বেশি সহযোগিতা যাদের দরকার ওনার, সেটা হচ্ছে ওনার দলের নেতা কর্মীদের। তারা কতখানি সহযোগিতা করবেন তার উপরই নির্ভর করবে উনি কতটা স্বস্তির সঙ্গে শান্তির সঙ্গে দেশটাকে পরিচালনা করতে পারছেন, নেতৃত্ব দিতে পারছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।